সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিভাষা। পরিভাষা হচ্ছে যে কোনো ভাষা, অর্থাৎ আমরা যখন বাংলা পড়বো সেই বাংলা ভাষা, সংস্কৃত পড়বো সংস্কৃত ভাষা, ইংরাজিতে ইংরাজি ভাষা এবং হিন্দিতে হিন্দি ভাষা। তো আমাদের তো ভাষা অনেকগুলোই রয়েছে, তাহলে পরিভাষা হচ্ছে যত যত ভাষা রয়েছে, যে যে ভাষা রয়েছে সেই সমস্ত ভাষার বীজ যেটা, সেটাকেই বলা হয় পরিভাষা। যেমন ধরো, একটা বীজ থেকে যেমন চারা গাছ উৎপন্ন হয়, তারপরে সেই গাছটা বড় হয়ে কি হয়, সেই গাছটা বড় হয়ে আবার যখন তাতে ফল ফুল হয়, সেই ফুলের মধ্যে কিন্তু সেই বীজটা থাকছে। যে বীজটা থেকে চারা গাছ হয়েছে সেই গাছের ফলের মধ্যেও সেই বীজটাই আমরা আবার পাচ্ছি। তার মানে বীজ কিন্তু একটা গাছের, একটা পরিপূর্ণ গাছের রন্ধ্রে রন্ধ্রে থাকে। সেরকম পরিভাষা জিনিসটাও কিন্তু সমস্ত ভাষার রন্ধ্রে রন্ধ্রে থাকে। পরিভাষা শুনতে হয়তো আমরা লাস্টে যে বলছি ভাষা, মনে হবে এটা একটা ভাষা, কিন্তু এটা একটা কোনো ভাষা নয়। কিন্তু পরিভাষা হচ্ছে সেটাই, মানে পরিভাষাটা যদি আমরা জানতে পারি, বাংলা ভাষারও পরিভাষা আছে, সংস্কৃত ভাষারও পরিভাষা আছে, মানে সমস্ত ভাষারই নিজস্ব পরিভাষা রয়েছে। তো পরিভাষা জানলে অ্যাকচুয়ালি আমরা সেই বিষয়টা সম্পর্কে একটা সম্যকভাবে ধারণা জ্ঞাপন করতে পারি। তাহলে কি বললাম, যে পরিভাষা যদি আমরা জানি তাহলে সেই ভাষাটা সম্পর্কে আমরা একটা সম্যকভাবে ধারণা তৈরি করতে পারবো। আমরা যেহেতু সংস্কৃত পড়ছি, তো আমরা সেই জন্য সংস্কৃত ভাষার যে পরিভাষাগুলো হয় সেই পরিভাষাগুলো নিয়ে আলোচনা করব। কারণ সংস্কৃত আমরা পড়তে গেলে কিন্তু এই পরিভাষা জিনিসটা আমরা চারিদিকে দেখবো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ আমরা প্রত্যয় যখন করেছি, প্রত্যয়ের মধ্যে আমরা কি দেখেছি, গুণ বৃদ্ধি সম্প্রসারণ। এই যে বললাম আমি, গুণ বৃদ্ধি সম্প্রসারণ, এইগুলোই হচ্ছে এক এক ধরনের পরিভাষা। তো সংস্কৃততে পরিভাষা আমাদের রয়েছে মোট 45টা। সংখ্যাটা অনেক বড় হলেও প্রত্যেকটা পরিভাষা একদম সহজ, এবং আমি তোমাদেরকে ঠিক সেই সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের একবার এই ভিডিওটা দেখলে পরিভাষা সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়। আজকে আমরা 20টা পরিভাষা সম্পর্কে জানবো। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। কথা না বাড়িয়ে তাহলে আজকের ক্লাস। তো প্রথম পরিভাষা হচ্ছে আমাদের প্রকৃতি। প্রথম পরিভাষা হলো প্রকৃতি। তো আমি এই যে বললাম যে যে ভাষাটা আমরা পড়বো সেই ভাষার প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো পরিভাষা জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো প্রকৃতি আমরা জানি যে প্রকৃতি অ্যাকচুয়ালি কি। প্রকৃতি হচ্ছে কোনো শব্দের মূল যে রূপটা, সেটাকেই বলা হয় প্রকৃতি। কোনো শব্দের মূল রূপটা, কিন্তু শুধু মূল রূপ যেটা, সেটাকেই বলা হয় প্রকৃতি। যেমন নর হচ্ছে একটা শব্দ, নর, ফল, লতা, মুনি, এগুলো কি, এগুলো সবই হচ্ছে একটা প্রকৃতি, কারণ এগুলো একটা শব্দের মূল রূপ। তো এই প্রকৃতি কিন্তু দুই প্রকারের হয়, একটা হলো ধাতু প্রকৃতি হয়, আর একটা হচ্ছে প্রাতিপদিক। ধাতু প্রকৃতি বলতে কি, আমরা জানলাম যে কোনো শব্দের মূল রূপটা যেমন প্রকৃতি, সেরকম ধাতু প্রকৃতি হচ্ছে ক্রিয়ার যে মূল রূপ, সেটাকেই বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি। তাহলে কি বললাম, ক্রিয়ার যে মূল রূপ সেটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি। যেমন ধরো, আমি যদি বলি ক রয় হস্যি, করি, করির মধ্যে কি রয়েছে, কর যুক্ত হস্যই, কর যুক্ত হস্যই করে হয়েছে করি। তো এর মধ্যে এই হস্যই, এটা কি, এটা একটা স্বরবর্ণ যুক্ত রয়েছে, আর এই যে যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে ক্রিয়ার মূল প্রকৃতি, মানে এটাকেই আমরা বলবো যে ধাতু। মানে কর ধাতু সাথে ই করে হয়েছে করি। তাহলে এখানে এই যে কর বললাম, এটাই হলো ধাতু প্রকৃতি, মানে ক্রিয়া প্রকৃতি। আরেকটা বললাম কি, প্রাতিপদিক। প্রাতিপদিকটা কি, প্রাতিপদিক হচ্ছে অর্থযুক্ত, মানে যার অর্থ থাকবে কিন্তু বিভক্তি থাকবে না। অর্থযুক্ত বিভক্তিহীন শব্দকে বলা হয় প্রাতিপদিক। কি বললাম, অর্থযুক্ত মানে অর্থ থাকবে কিন্তু কোনো বিভক্তি যুক্ত থাকবে না, এরকম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তার মানে যে বললাম আমি প্রথমে, নর, ফল, লতা, মুনি, এগুলো সবই হলো এক প্রকার প্রাতিপদিক। এগুলোর অর্থ রয়েছে কিন্তু এগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই। যখন আমরা এর সাথে নরায়ণ করছি বা নরেশু করছি বা নরও করছি, এই বিভক্তিগুলো যোগ করছি, তখন কিন্তু সেটা প্রাতিপদিক থাকছে না। তাহলে বোঝা গেল যে প্রকৃতি, কোনো শব্দের মূল রূপটাকে বলা হয় প্রকৃতি। নেক্সট আসছে আমাদের প্রত্যয়। তো প্রত্যয়ের ক্লাস আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং সেখানে আমি প্রত্যয়ের যে
প্রথমে বেসিক আলোচনা করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম প্রত্যয় কি। প্রত্যয় বলতে চাচ্ছে যে প্রকৃতির পরে, আমরা যে প্রথমে বললাম প্রকৃতির পরে বিশেষ বিশেষ নিয়মে যেগুলো এবার যুক্ত হবে সেগুলোই হচ্ছে প্রত্যয়। প্রকৃতির পর বিশেষ বিশেষ নিয়ম অনুসারে যা যুক্ত হয় সেগুলো হয় প্রত্যয়। তো এরকম প্রত্যয় রয়েছে 5 প্রকার। কি কি আমরা আগেই জেনেছি, যে বিভক্তি প্রত্যয়, কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয় আর ধাতব্যয় প্রত্যয়। তো এই প্রত্যয়গুলো সম্পর্কে আমরা একে একে জেনেছি এবং আমাদের কৃত প্রত্যয় ইতিমধ্যে চলছে। নেক্সট পরিভাষা হলো আমাদের শব্দ। নেক্সট পরিভাষা কি? শব্দ। তো শব্দ আমরা কম বেশি অনেকেই জানি, কারণ আমরা যে ব্যাকরণই পড়ি না কেন, বাংলা হোক সংস্কৃত, সবার প্রথমে ধ্বনি, শব্দ, কি কি বর্ণ আছে এগুলো সম্পর্কে আমরা সবাই জ্ঞাত। তো শব্দ বলছে অর্থযুক্ত যে ধ্বনিটা সেটাই হচ্ছে শব্দ। অর্থযুক্ত ধ্বনিটাই হলো শব্দ। তার মানে এই যে নর, ফল, লতা, তারপরে গাছ, যত শব্দ আছে, বৃক্ষ, তো এগুলো কি? এগুলো অর্থযুক্ত এবং এগুলো একটা একটা ধ্বনি, এই অর্থযুক্ত ধ্বনি এগুলো একজনে বলা হয় আমরা শব্দ। নেক্সট বলছে পদ। পদ হচ্ছে কি বলছে? সুপ তিঙন্তম পদম। সুপ তিঙন্তম পদম। তো এখানে এর মধ্যে আমরা দুটো বিভক্তি দেখতে পাচ্ছি, সুপ বিভক্তি আর তিঙন্ত বিভক্তি। তো সুপ বিভক্তি, তিঙন্ত বিভক্তি এই দুটো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তো তোমরা প্রত্যয়ের যে বেসিক আলোচনা ভিডিওটা ওটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো সুপ তিঙন্তম পদম, আমরা যেহেতু পড়ছি যে পদ কি, পদ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন প্রাতিপদিক সুপ বিভক্তি যুক্ত হয়। প্রাতিপদিক আমি বললাম যে অর্থযুক্ত বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে। তার মানে বুঝতে পারছি শব্দের আরেকটা নাম আমরা প্রাতিপদিক বলতেই পারি। তাহলে শব্দ বা প্রাতিপদিক যখন সুপ বিভক্তি যুক্ত হবে এবং ধাতু যখন 3 বিভক্তি যুক্ত হয়, এই দুটো যখন যুক্ত হয় তখনই সেটা একটা পদে গিয়ে পরিণত হয়। তাহলে নর আর ফল এগুলো আমরা কিন্তু শব্দ বলবো, এগুলো কিন্তু পদ না। এবার এগুলোর সঙ্গে যখন আমরা শব্দের সঙ্গে যখন সুপ বিভক্তি করব আর ধাতুর সঙ্গে যখন 3 বিভক্তি করব, তখন সেটা হয়ে যাবে পদ। তাহলে সুবন্ত পদ যদি বলি তাহলে কি হবে? সুবন্ত পদ বললে হবে যে মুনিসু, কারণ আমরা মুনি শব্দটার সাথে সুপ বিভক্তি যুক্ত করেছি, সেই জন্য হয়ে গেল মনীষু। এটা হচ্ছে সুবন্ত পদ। আর যদি তিঙন্ত পদ বলতে হয় তাহলে কি? তিঙন্ত পদ বললে হবে গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি, এই যে আছে তি ত সন্তি, তি ত সন্তি এগুলোই হলো ধাতু বিভক্তি, 3 বিভক্তি। তাহলে আমরা গম ধাতুর সাথে 3 বিভক্তি যুক্ত করে করলাম গচ্ছতি। তাহলে সেই গচ্ছতি এবং মনীষু এই দুটোই কিন্তু হলো পদ। শব্দ ছিল মুনি আর ধাতু ছিল গম ধাতু, এবং এর সাথে বিভক্তি যুক্ত করে করলাম মনীষু, একটা পদ হলো। আর গচ্ছতি গিয়ে আরেকটা পদ হলো, একটা ধাতু 3 বিভক্তি যুক্ত হয়ে একটা পদ হলো। নেক্সট আসছে আমাদের আদেশ। তো আদেশ বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতি আর প্রত্যয় যেরূপ পরিবর্তন হবে সেটাই হবে আদেশ। প্রকৃতি এবং প্রত্যয় যেরূপ পরিবর্তন হবে সেটাই হচ্ছে আদেশ। কারণ আমরা কিছু কিছু দেখেছি, যেমন স্থা ধাতুটা, স্থা ধাতুটা আমরা যখন আমরা ধাতু রূপ করি তখন আমরা কি করে দিই? তিষ্ঠ করে দিই। তাহলে এই যে স্থায়ী স্থানে তিষ্ঠ করে দিলাম, এই প্রকৃতি এবং প্রত্যয়ের যে পরিবর্তন ঘটলো, প্রকৃতির যে পরিবর্তন হলো, স্থা এটা একটা মূল প্রকৃতি, এটা একটা ধাতু ক্রিয়া প্রকৃতি ছিল, এর পরিবর্তন করে আমরা তিষ্ঠ করে দিলাম। তাহলে এটাই হয়ে গেল, তিষ্ঠটা হয়ে গেল অ্যাকচুয়ালি আদেশ। এবার বৃদ্ধ স্থানে যেমন হয় জ, বৃদ্ধ স্থানে জ হয়, প্রত্যয়ের এখানেও হয়ে যাচ্ছে আদেশ। নেক্সট বলছে আগম। আগমটা কি? আগম বলছে কোনো কিছুর সঙ্গে যার অবস্থান হবে সেটাই হচ্ছে আগম। কোনো কিছুর সঙ্গে যার অবস্থান হবে সে হবে আগম। যদি বিষয়টা বলতে হয় তাহলে ধরো আমরা যখন লিখি যে বন যুক্ত পতি, তো বন যুক্ত পতি করে আমরা কি করি? বনস্পতি। তার মানে এখানে একটা কি আনলাম? দন্তস্ব আনলাম। তাহলে এই যে দন্তস্বটাই কিন্তু অ্যাকচুয়ালি আগম। কোনো কিছুর সঙ্গে যার অবস্থান হবে সে হবে আগম। তার মানে বনস্পতি, এই বনযুক্ত পতির সঙ্গে দন্তস্বটার অবস্থান ছিল ঠিক, সেই জন্য দন্তস্বটা এখানে হয়ে গেল আগম। নেক্সট পরিভাষা হচ্ছে কি? গুণ। তো গুণ সম্পর্কিত যে সংস্কৃতে আমাদের সূত্রটা আছে সেটা হলো আদেং গুণ। আদেং গুণ, অর্থাৎ স্বরের যখন গুণ হয় তখন কি হয়? হর্ষ আর দীর্ঘ স্থানে একার হয়ে যায়, হর্ষ দীর্ঘ স্থানে ওকার হয়ে যায়, রি স্থানে অর হয়ে যায়। লি এর যেহেতু খুব একটা প্রচলন নেই, লি স্থানে অল হয়ে যায়।
তাহলে এই যে হর্ষ দীর্ঘ স্থানে এ হলো, হর্ষ দীর্ঘ স্থানে ও হলো, রি স্থানে অর হলো, আর লি স্থানে অল হলো, এগুলোই হচ্ছে স্বরের গুণ। মানে স্বরের গুণ হবে যখন, তখনই কিন্তু এটা হয়ে যায়। নেক্সট হচ্ছে কি বৃদ্ধি। তো বৃদ্ধি সম্পর্কিত যে সূত্রটা সেটা হচ্ছে বৃদ্ধিরা দৈচ। বৃদ্ধিরা দৈচ, স্বরের যখন বৃদ্ধি হবে তখন কি হবে, স্বরের বৃদ্ধি হলে হর্ষই দীর্ঘই এ স্থানে ওই হয়ে যাবে, হর্ষ দীর্ঘ ও স্থানে ও হয়ে যাবে, রি স্থানে আর হয়ে যাবে, আর লি স্থানে আল হয়ে যাবে। নেক্সট আসছে আমাদের সম্প্রসারণ। সম্প্রসারণ ব্যাপারটা হচ্ছে আমাদের যে অন্তস্থ বর্ণ আছে, অন্তর্য র ল ব, এই যে চারটিকে আমরা কি বলি, অন্তস্থ বর্ণ। তাহলে এই অন্তস্থ বর্ণের স্থানগুলো যখন অন্তর্যের জায়গায় হর্ষই হয়ে যাবে, রর জায়গায় রি হয়ে যাবে, লর জায়গায় লি হয়ে যাবে, এবং বর জায়গায় হর্ষ হয়ে যাবে, এই যখন পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটাকেই বলা হয় সম্প্রসারণ। তাহলে কি বললাম, যে এই অন্তর্য র ল ব এই স্থানে যথাক্রমে যখন আমাদের হর্ষই রি লি আর হর্ষ হয়ে যাবে, তখন বলা হয় সম্প্রসারণ। যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরো যদি যুক্ত ওপি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি হর্ষই, এটা আমরা করলে পাই কি অ্যাকচুয়ালি যদ্যপি হয়ে গেল। তাহলে এই যে জফালাটা আমরা কিন্তু হর্ষই করে দিলাম। জফালাটা মানে আমরা আগেই জেনেছি জফালা সংস্কৃত জফালা বলে জ বোঝায় এবার অন্তস্থ বোঝায়, দুটোই বোঝায়। এবার যদি আমি বলি যে সুযুক্ত আগতম, সুযুক্ত আগতম করে কি হয়, দন্ত শয় বয় আকার গ ত ময় হসন্ত স্বাগতম, স্বাগতম, সুযুক্ত আগতম স্বাগতম। তাহলে এখানে দন্ত শয় বয় হচ্ছে, বয়ের জায়গায় কি হয়ে গেল, হস্যকার হয়ে গেল। তাহলে তাই বলেছিলাম যে অন্তর্জার জায়গায় হর্ষই হবে, রির জায়গায় রি হবে, লর জায়গায় লি হবে, আর বর জায়গায় উ হবে। তাহলে এই যে পরিবর্তন হয় এগুলোকেই বলা হয় সম্প্রসারণ। নেক্সট পরিভাষা হচ্ছে স্ববর্ণ। তো স্ববর্ণ কতটা বলছি যখন, তখন বুঝতে পারছি স্ববর্ণ মানে একই বর্ণ, অর্থাৎ যে সমস্ত বর্ণের উচ্চারণ স্থান আর উচ্চারণ প্রযত্ন এই দুটো যখন একই হবে, অভিন্ন হবে, অভিন্ন মানে হলো একই, তখন সেই বর্ণগুলোকে বলা হয় স্ববর্ণ। উচ্চারণ স্থান মানে কি, উচ্চারণ স্থান আমরা জানি যে বিভিন্ন বর্ণ আমাদের ইন্দ্রিয়ের দ্বারা উচ্চারিত হয়, যেমন হচ্ছে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্ত বর্ণ। তো এই সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে যে বর্ণ উচ্চারিত হয়, তাই এইগুলো ইন্দ্রিয়গুলো হলো উচ্চারণ স্থান। আর উচ্চারণ প্রযত্ন বলতে আমাদের, আমরা যখন কথা বলি যখন একটা স্পষ্ট ভাব, স্পৃষ্ট নিস্পৃষ্টত্ব যেটা লক্ষ্য করা যায় উচ্চারণের সময়, সেটাই হলো উচ্চারণ প্রযত্ন। এই দুটো যখন আমরা দেখব একই রকম হবে, যে যে বর্ণগুলোর ক্ষেত্রে সেগুলোই হবে স্ববর্ণ। যেমন হচ্ছে অ আ ক খ, এগুলো আমরা উচ্চারণ করার সময় দেখছি যে এদের উচ্চারণের স্থান এবং উচ্চারণ প্রযত্ন একই, তাই এগুলো হচ্ছে সব কি স্ববর্ণ। নেক্সট আসছে উপসর্গ। তো উপসর্গ বলতে কি, উপসর্গ হচ্ছে আমাদের যে প্র পরা অপসম, এরকম যে 20খানা অব্যয় আছে, 20টা যে অব্যয় আছে প্র পরা অপসম নির বি অভি, এরকম যে 20খানা অব্যয় রয়েছে, সেই অব্যয়গুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে, এই অব্যয়গুলো যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখনই কিন্তু হয়ে যাবে উপসর্গ। তাহলে কি বললাম, যে প্র পরা প্রভৃতি এই 20টা অব্যয় যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় তখন হয়ে যায় কি উপসর্গ। প্রপূর্বক হি ধাতুর যোগে হয় প্রহার। তাহলে এই যে প্রপূর্বক বলছি, যে যখন আমরা পূর্বক কথা বলি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে উপসর্গ বলি। তাহলে এই অব্যয়গুলো যখন ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, ধাতু এই যে হিরি ধাতুটার সঙ্গে যখন এই প্রটা যুক্ত হয়ে গেল, তখন কিন্তু সেই প্রটাকে আমরা তখন বলবো উপসর্গ। নেক্সট বলছে গতি। গতিটা কি, গতিটা হচ্ছে প্র পরা প্রভৃতি এই অব্যয়গুলো যেমন যুক্ত হবে, আবার এছাড়া এই 20টা অব্যয় ছাড়া আরো যে অন্য অব্যয়গুলো আছে সেই অব্যয়গুলোও যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন সেটাকে বলা হয় গতি। তাহলে আমরা জানলাম প্র পরা প্রভৃতি এই 20টা অব্যয় যখন ক্রিয়ার সাথে যুক্ত হয় সেটা হলো উপসর্গ। আর গতির মধ্যে দেখছি যে এই 20টা তো অব্যয় আছে, এছাড়াও যখন আরো অব্যয়গুলো ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায় তখন হয়ে যায় গতি। এটা হচ্ছে উপধা। উপধা কি, উপধা হচ্ছে অন্তবর্ণের যে পূর্ব বর্ণটা থাকে সেটাকেই বলা হয় উপধা। অন্তবর্ণের পূর্ব বর্ণটাকে উপধা বলা হয়। যেমন দেব শব্দ, এখন দেব শব্দ এই যে দয়কার ব, এখানে আমরা অনেকেই উচ্চারণ করি কি দেব উচ্চারণ করি, কিন্তু অ্যাকচুয়ালি এই উচ্চারণটা কিন্তু ভুল। আমরা থেমে যাব কখন, যখন বয় হসন্ত থাকবে তখনই আমরা সেখানে আমাদের কথা থামিয়ে দেব, তখনই কারণ হসন্ত পড়েছে মানে সেখানে বর্ণ সব শেষ, দেব উচ্চারণ হয় তখন। কিন্তু যখন আমরা দেখবো দয়কার ব, তখন হসন্ত পড়িনি ও পিছনে স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে দেব, বয়ের পাশে কোনো স্বরবর্ণ আছে কি, অ আছে।
তাহলে উপধাটা কি হলো, যে এই যে দেব শব্দের তাহলে সর্বশেষ স্বরবর্ণটা দেখতে পাচ্ছি কি, যে অন্তবর্ণ। অন্তবর্ণ তাহলে কি দেখতে পাচ্ছি, অ। এবং অন্তবর্ণের পূর্ব বর্ণটা হচ্ছে উপধা, তাহলে অন্তবর্ণটা অ এবং তার পূর্ব বর্ণটা কি, ব। সেই জন্য এই দেব শব্দে ব হচ্ছে উপধা। নেক্সট হলো টি। টি বলতে কি, টি হচ্ছে শব্দের সর্বশেষ স্বরবর্ণ। শব্দের যে সর্বশেষ স্বরবর্ণ এবং সেই স্বরবর্ণের পরে আর যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই সবগুলোকে একত্রে বলা হয় টি। তাহলে শব্দের সর্বশেষ স্বরবর্ণ এখান থেকে শুরু হচ্ছে এবং তারপরে আর যে ব্যঞ্জন বর্ণগুলো পাবো, এইগুলোকে একত্রে আমরা বলবো কি, টি। যেমন ধরো নরান, এই পদটা যদি আমরা নেই, নরান, নরান পদে এখানে সর্বশেষ স্বরবর্ণ কি দেখতে পাচ্ছি, ন রা, রয়ের পরে একটা আ দেখতে পাচ্ছি, তারপরে আর কোনো স্বরবর্ণ দেখতে পাচ্ছি না, তাহলে সর্বশেষ স্বরবর্ণ হলো আ। এবং তারপরে ব্যঞ্জন বর্ণ কি দেখতে পাচ্ছি, দন্তান্নয় হসন্ত। তাহলে এই নরান পদে আ দন্তান্নয় হসন্ত, এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি টি। নেক্সট হচ্ছে কৃত্য প্রত্যয়। তো কৃত্য প্রত্যয় আমরা প্রত্যয় শুরু করেছি এবং সেখানে কৃত্য প্রত্যয় জেনেছি যে তব্য, অনিয়, নথ, যৎ, কপ। এবং আরেকটা প্রত্যয় আছে, সেটা খুব একটা পরীক্ষায় আসে না, কেলিমট যে প্রত্যয়টা। তাহলে এই যে ছটা প্রত্যয় বললাম, তব্য, অনিয়, নথ, যৎ, কপ এবং কেলিমট, এই ছটা প্রত্যয়কে একসঙ্গে বলা হয় কৃত্য প্রত্যয়। নেক্সট বলছে কি নিষ্ঠা। তো নিষ্ঠা আমরা আগের দিন যে ততবতু প্রত্যয় করেছি সেখানেই জেনেছি যে এই ততবতু প্রত্যয়কে কিন্তু বলা হয় নিষ্ঠা প্রত্যয়। ততবতু প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। নেক্সট পরিভাষা হচ্ছে নিত্য। নিত্য বলছে কি, ব্যাকরণে যেসব নিয়মে, ব্যাকরণের তো অনেক নিয়ম আছে এবং যেসব নিয়মের কোনো ব্যতিক্রম বা বিকল্প হয় না, সেই সব নিয়মগুলোকে বলা হয় নিত্য। কি বললাম, তাহলে ব্যাকরণের যেসব নিয়মের কোনো ব্যতিক্রম বা বিকল্প হয় না, সেগুলোকে বলা হয় নিত্য। যেমন আমরা যুগান্তরটা সমাস করলে কি হয়, অন্য যুগ, এটা হচ্ছে কি একটা নিত্য সমাস। তার মানে এই যে যুগান্তর, এখানে যে নিয়মটা আছে সেই নিয়মের কোনো ব্যতিক্রম বা বিকল্প নেই, তাই এটা হয়ে গেল কি একটা নিত্য সমাস। নেক্সট হচ্ছে বিভাষা। বিভাষা সংক্রান্ত যে সংস্কৃত সূত্র সেটা হলো কি, ন বেতি বিভাষা। ন বেতি বিভাষা মানে হতে পারে আবার নাও হতে পারে, কিংবা এই দুটোর মধ্যে যখন একটা হতে পারে, এরকম যখন বোঝাবে সেটাই হলো অ্যাকচুয়ালি বিভাষা। তাহলে বোঝা গেল যে হতে পারে আবার নাও হতে পারে, কিংবা যখন যে কোনো একটা বোঝাবে এরকম কিছু, সে তখনই সেটা হয়ে যায় কি বিভাষা। নেক্সট হচ্ছে নিপাতন। নিপাতন কি, ব্যাকরণে যত সূত্র রয়েছে, ব্যাকরণে যত উল্লিখিত সূত্র রয়েছে, সেই সূত্রগুলোর দ্বারা যার শুদ্ধতা সিদ্ধ করা যায় না, অথচ এগুলো কিন্তু পূর্ব থেকেই শুদ্ধ বলে প্রচলিত, এরকম যে বিষয়টাকেই বলা হয় নিপাতন। তাহলে কি বললাম, যে ব্যাকরণে উল্লিখিত সূত্রগুলির দ্বারা যাদের শুদ্ধতা সিদ্ধ করা যায় না, অথচ পূর্ব থেকেই এরা শুদ্ধ বলে প্রচলিত, এগুলোকেই বলা হয় কি নিপাতন। নেক্সট বলছে আমাদের, এবং লাস্ট হচ্ছে ইথ। ইথ বলতে কি বোঝাচ্ছে, ইথ হচ্ছে সেটাই যেসব বর্ণগুলো কোনো কাজের জন্য উচ্চারিত হচ্ছে, কোনো কাজের জন্য উচ্চারিত হচ্ছে ঠিকই, কিন্তু কার্যকালের সময় সেই বর্ণের আর কোনো অবস্থিতি থাকছে না, মানে সেই বর্ণটা যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটাকেই বলা হবে ইথ। বললাম যে যেসব বর্ণ কোনো কাজের জন্য উচ্চারিত হলেও কার্যকালে যেসব বর্ণ বিলুপ্ত হয়ে যায়, সেগুলো হয়ে যায় ইথ। উদাহরণ দেই যদি, ধরো অন, যখন আমরা অন বলবো, অন বললে কি বোঝায়, অন বললে কিন্তু বোঝায় অ, হস্যই আর হস্য, এই তিনটে বর্ণই কিন্তু বোঝায়, অথচ অনের মধ্যে অ রয়েছে আবার মধ্যাহ্ন রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে অনের মধ্যে অ, হস্যই, হস্য, অটা তো তাহলে এর মধ্যে উচ্চারিত হচ্ছে, হস্য উচ্চারিত হচ্ছে, হস্য উচ্চারিত হচ্ছে, কিন্তু মধ্যাহ্ন উচ্চারিত হচ্ছে না। কিন্তু এই অন বলার সময়, মানে এই কাজটার সময় কিন্তু মধ্যাহ্নের উপস্থিতি ছিল, কিন্তু কার্যকালে দেখতে পাচ্ছি সেটার উপস্থিতি আর নেই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাই এখানে যে মধ্যাহ্ন, এই মধ্যাহ্নটা কি হয়ে গেল, মধ্যাহ্নটা হয়ে গেল ইথ। তাহলে মধ্যাহ্নটা কি হয়ে গেল, মধ্যাহ্নটা ইথ হয়ে গেল, কারণ এখানে মধ্যাহ্নটা শুধু এই অন উচ্চারণ করার সময়, মানে উচ্চারণ কার্যের সময় শুধু উচ্চারিত হচ্ছে, কিন্তু যখন কার্যকালে দেখতে পাচ্ছি অন বলে যখন হস্যই হস্য বলছি, তখন কিন্তু সেখানে মধ্যাহ্ন থাকছে না, তাহলে মধ্যাহ্নটা কি হয়ে গেল ইথ। তাহলে এগুলো হলো আমাদের পরিভাষা। এবং এই পরিভাষা পড়তে পড়তে আমরা দেখলাম
যে এই সমস্ত কিছু আমরা সংস্কৃত পড়ার সময় কোনো পাঠ পড়ার সময় পাই, কোনোটা সমাস হোক, সন্ধি হোক, যে টপিকগুলো আছে সেই সব পড়ার সময় আমরা এই পরিভাষাগুলো পেয়ে থাকি। তো এই পরিভাষাগুলো আমরা যেহেতু এখন জেনে গেছি, সুতরাং আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো পরিভাষা নিয়ে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা থেকে উপকৃত হয়। আর হ্যাঁ, তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।